আজকে আপনাদের জন্য হেমন্দ্র কুমার রায়ের গল্প দিঘির মাঠে বাংলো। মাসিক পত্রে কবিতা লিখি বলে বন্ধু মহলে নাম হয়েছিল কবি। আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার চেয়ে ভালো করে কেউ জানে না। কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে, এই হিসাবে প্রত্যেক মানুষই কবি, কিন্তু ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই, এবং আমি ওই অল্প সংখ্যক লোকেদের কেউ নই। যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা লিখি কেন, তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রা দোষ। সম্প্রতি বাল্যবন্ধু সতীশের পত্র পেয়েছি। সতীশ গিয়েছিল পুজোর সময় বায়ু পরিবর্তনে। পশ্চিমের এক দেশ থেকে সে লিখেছে, কবি, আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার। এখানে উপর পানে তাকালে ঝুলে ভরা কুড়ি কাঠের বদলে দেখা যায় নীল রং মাখানো অসীম আকাশ। বদব্রজে বেড়াতে বেরুলে নরহত্যাকারী মটর ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনফুলের রঙিন পাহাড় আর নদীর হাড় দোলানো অস্নিগ্ধ সবুজ ক্ষেতের পর ক্ষেত। এবং কান পেতে শুনলে হেঁটো লোকের হট্টগোল আর পাওনাদারদের সচিৎকার দাগদার বদলে শোনা যায় শুধু মুক্ত বিহাঙ্গের আর গিরি নির্ঝরণীর মতো সঙ্গীত। অতএব বাঁধো তোমার মোটমাট আর কেন একটা ইন্টার ক্লাসের টিকিট আর চলে এসো আমার ঠিকানায়। তোমার খাবার দাবারের ভার আমিই নিলাম। বলা বাহুল্য, সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলাম না। সতীশের বাসায় পৌঁছে দেখলাম অত্যুক্তি করেনি। যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত্বই এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। আকাশে বাতাসে বনে বনে নদীর লহরে প্রজাপতির পাখনায় মৌমাছির গানে। সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরী পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল। তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইলে না। পাহাড়ের একখানি পাথরের ওপর একলাটি বসে দেখতে লাগলাম। ঝর্ণায় ঝরছে হীরের ধারা, আর শালবনে কালোর ফাঁকে ফুটেছে আলোর চিত্রমালা। এই সময়ে প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে, এমনকি শিশুরা পর্যন্ত। আমারও মন তখন যে কাব্য কথা উচ্চারণ করছিল, অক্ষম ভাষায় তার ভাব ফোটাবার চেষ্টা করব না। কিন্তু হঠাৎ শরতের এক বেরসিক মেয়ে কোথা থেকে ছুটে এসে চাঁদের ওপর করলে জবনিকাপাত। শরতের মেঘ বটে, কিন্তু অভাবিত রূপে ঘন। চাঁদ তারার আলোকিত নাট্যশালা একেবারে অন্ধকার। এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ভাগ্যেই সঙ্গে ইলেকট্রিকের টর্চটা ছিল, তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলাম। পৃথিবীর সৌন্দর্য আলোকের উপর কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছি। হঠাৎ বইল ঠান্ডা জোলো হাওয়া, এবং তার সঙ্গে সঙ্গেই জাগল বজ্রবিদ্যুতের সমারোহ। আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম বটে, কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলে আজ যে অকাল বাদলের আগমন হয়েছে তাকে বোধহয় ফাঁকি দিতে পারব না। টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরে এসে পড়েছি। আমার ডান পাশে রয়েছে একটা ছোট্ট মাঠ। স্থানীয় লোকেরা তাকে দিঘির মাঠ বলে ডাকে। বৃষ্টি শুরু হলো। প্রথমে বড় বড় 2-4 ফোঁটা। অনুভবে ফোঁটার আকার বুঝে আন্দাজ করলাম বৃষ্টি খুব জোরে আসবে। অসময়ে স্নান করে দেহ আর জামা কাপড় ভেজাবার স্বাদ হলো না। আশ্রয়ের জন্য অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছি। হঠাৎ চোখে পড়ল দিঘির মাঠের নিবিড় অন্ধকারের বুক ছাঁদা করে ফুটে উঠেছে আলোক উজ্জ্বল অনেক জানালা দরজা। বৃষ্টির তোড় বেড়ে উঠল। আমিও বেগে ছুটলাম সেই আলোকে লক্ষ্য করে। ছোট বাঁশঝাড়ের পাশেই ছোট্ট একখানি বাগান, তার মাঝখানে ছোট্ট একখানি বাংলো। ঘরে ঘরে আলো জ্বলছে, কিন্তু লোকের দেখা বা সাড়া নেই। 4-5টি ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়ালাম, তখন বৃষ্টির মুষলধারায় পৃথিবী হয়ে উঠেছে শব্দময়। দালানের মাঝখানে এবং 2 দিকে রয়েছে একটা একটা করে 3টে দরজা। সব দরজাতেই পর্দা ঝুলছে। হঠাৎ
একটা মিহি নারী কণ্ঠের প্রশ্ন এলো, কে ওখানে? গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়েম করে বললাম, আগে ভেজবার ভয়ে এখানে এসে একটু দাঁড়িয়েছি। নারী কণ্ঠ বললে, বেশ করেছেন, কিন্তু বাইরে কেন? ভেতরে এসে বসতে পারেন। বুঝলাম এমন কোনো শিক্ষিতা আধুনিক নারী কথা বলছেন পর্দার আড়ালে থেকেও যিনি পর্দা প্রথার ধার ধারেন না। অতএব অসংকোচেই পর্দা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করলাম। ছোট্ট ঘর, মেঝের ওপরে পুরনো কার্পেট পাতা, মাঝখানে রয়েছে মার্বেলে সেকেলে একটা গোল টেবিল, তার ওপরে রয়েছে একটা সেকেলে বড় ল্যাম্প, এবং টেবিলের চারপাশে রয়েছে খানকয় ভারী ভারী সেকেলে চেয়ার। একটু তফাতে একখানা ইজি চেয়ারের ওপর অর্ধশায়িত অবস্থায় রয়েছেন একজন মহিলা। তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয়। মহিলার কোলের ওপর পড়ে আছে একখানি খোলা বই। বোধহয় এতক্ষণ তিনি বই পড়ছিলেন। হঠাৎ গর্জনের শব্দ শুনে চমকে চেয়ে দেখি ইজি চেয়ারের পেছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ উঁকি মারছে। তার চোখ দুটো আগুন ভরা। ভয় পেয়ে আবার পিছিয়ে পড়লাম। ভেড়া ছাড়া আর কোনো চতুষ্পদ জীবকে আমি বিশ্বাস করি না। মহিলাটি কুকুরটিকে ধমক দিলেন। কুকুরের মুখখানা আবার চেয়ারের আড়ালে অদৃশ্য হয়ে গেল। অতি মিষ্টি হাসি হেসে তিনি আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, হো কি, ভয় পাচ্ছেন কেন? একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না, টাইগার আপনাকে আর কিচ্ছু বলবে না। চেয়ারের উপর বসে পড়লাম। সঙ্গে সঙ্গে মহিলাটিও আরেকবার বিশেষভাবে আমাকে লক্ষ্য করেই যেন আমার অস্তিত্ব একেবারে ভুলে গেলেন। বইখানা মুখের সামনে তুলে ধরে আবার পড়তে শুরু করে দিলেন। তিনি যখন আমাকে লক্ষ্য করছিলেন, আমিও তখন তাকে লক্ষ্য করছিলাম। তার দৃষ্টি কেমন যেন এক অস্বাভাবিক উগ্রভাবে ভরা। তার সঙ্গে চোখাচোখি হলে মনে কেমন একটা অস্বস্তি ছটপট করতে থাকে। বাইরের ঘন ঘন বিদ্যুতের আলো ভেসে আসছে বৃষ্টিধারার সঙ্গে। সেই বিদ্যুতের গর্জন শুনতে শুনতে আরো লক্ষ্য করলাম মহিলাটি অপূর্ব সুন্দরী ও যুবতীও বটে, এবং তার মুখে চোখেও শিক্ষা ও সংস্কৃতির ছাপ আছে। কিন্তু তার সাজ পোশাক একেবারে আধুনিক নয়। প্রাচীন তৈলচিত্রে সেকালকার ইংরেজি শিক্ষিতা বঙ্গ মহিলাদের যেরকম সাজ পোশাক দেখা যায়, এরও পরনে অবিকল সেই রকমের জামা কাপড়। ঘরের প্রত্যেক ছবি ও তার গিলতি করা ফ্রেমগুলো সেকেলে। ওই যে মস্ত বড় ঘড়িটা টকটক শব্দে সময়ের গতি নির্দেশ করছে, তারও জন্ম নিশ্চয় আমাদের পূর্বপুরুষদের যুগে। এই গৃহের মধ্যে কত যুগ যেন বন্দী ও অচল হয়ে আছে। মহিলাটির হাতের বইখানার দিকে আমার নজর পড়ল। মলাটের ওপর লেখা রয়েছে দুর্গেশ নন্দিনী। আর কৌতূহল দমন করতে পারলাম না, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, এতদিন পরে আপনি দুর্গেশ নন্দিনী পড়ছেন? মহিলাটি বইখানা নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এতদিন পরে বলছেন কেন? আমি তো শুনেছি বইখানা সবে বেরিয়েছে। সবে বাজারে বেরিয়েছে? তবে কি কোনো অবকণ্ড লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছে? বাঙালি লিখিয়েদের এই নষ্টামি হচ্ছে চিরকেলে। পুরনো নাটক উপন্যাসের নামে তারা নতুন বইয়ের নাম রাখেন। তাদের বিশ্বাস বোধ হয় পুরনো বইয়ের খাতিরেই লোক নতুন বই না কিনে পারবে না। আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা ওখানা কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী? মহিলাটি বললেন, হ্যাঁ, এখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকেরই লেখা, নতুন লেখক, নাম আগে কখনো শুনিনি। মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমি মুক্ত কণ্ঠে হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে মহিলাটির মুখে বিরক্তি মাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। এমন সময় ঘড়িতে টং টং করে 10টা বাজল, এবং সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়ে বললেন, মাফ করবেন, বাড়ির ভেতরে আমার একটু কাজ আছে। যতক্ষণ বৃষ্টি না ধরে আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটু পরেই আসছি। এবং টাইগারকে তার সঙ্গে যাওয়ার জন্য নির্দেশ করলেন। টাইগার অনিচ্ছা সত্ত্বেও মনিবকে অনুসরণ করলে।
পাশের ঘরের আলো দপ করে নিভে গেল। বৃষ্টির শব্দ তখন কমে এসেছে। আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এই ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়েছে। নিশ্চয়ই ল্যাম্পে তেলের অভাব। হঠাৎ দরজা দিয়ে আমার চোখ গেল পাশের ঘরে। ঘুটঘুটে অন্ধকারে দপদপ করে জ্বলছে দুটো ক্ষুধার্ত বন্য চক্ষু। আমার বুক শিউরে উঠল। টাইগার কি আমাকে একলা পেয়ে ভালো করে আদর করতে আসছে? কিন্তু তারপরেই সন্দেহ হলো, ওই চোখ দুটো বোধ হয় টাইগারের নয়, কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় 5 ফুট উঁচুতে। টাইগারের চোখ অত উঁচুতে উঠবে কি করে? তারপরে মনে হলো, হয়তো টাইগার আমাকে ভালো করে দেখবার জন্যই ওই অন্ধকার ঘরের কোনো টেবিলের ওপর লাফিয়ে উঠে পড়েছে। আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালাম। এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে। পড়ুককে, টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ। কিন্তু বাংলোর বাইরে এসে মনে পড়ল, এই যা, তাড়াতাড়িতে ইলেকট্রিকের টর্চটা টেবিলের উপর ফেলে রেখে এসেছি। তখনই আবার ফিরে দাঁড়ালাম, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম। সেই আলোকোজ্জ্বল বাংলো হঠাৎ নিবিড় অন্ধকারের ভেতরে ডুব দিয়েছে, এবং সেখানে কেবল ধকধক করছে ভয়ানক দুটো জ্বলন্ত চক্ষু। তারপরে শুনলাম অতিশয় ক্ষণক্ষণে গলায় খিলখিল করে কি হেসে উঠে সেই ভিজে রাতের স্তব্ধতাকে করে তুললে সচকিত। টর্চের কথা ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে দৌড় দিলাম, এবং দৌড়াতে দৌড়াতেই ভাবতে লাগলাম, বাংলোর সমস্ত আলো হঠাৎ একসঙ্গে নিভে গেল কেন? ওই জ্বলন্ত চোখ দুটোই বা কার? অমন করেই বা হাসলো কে, আর কেনই বা হাসলো? আমাকে পালানো দেখে? ঊর্ধ্বশ্বাসে একেবারে বাসায়। আমার চেহারা দেখেই সতীশ বলে উঠল, হে কি কবি, হে কি মূর্তি! আমি কাদা মাখা জুতোগুলো খুলতে খুলতে বললাম, আজ তো মূর্তিটাকে যে ফিরিয়ে আনতে পেরেছি, সেই জন্য ভগবানকে আমি ধন্যবাদ দিই। হ্যাঁ, কেন? ধপাস করে বসে পড়ে বললাম, বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের জগৎ সিংহ মাঠের ভাঙা মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশ নন্দিনীর তিলোত্তমাকে, আর আমি বৃষ্টির ভয়ে দিঘির মাঠের বাংলোয় ঢুকে পেয়েছি নবযুগের অসীম এক সুন্দরীকে। হাতে তার দুর্গেশ নন্দিনী, মুখে তার সকৌতুক প্রলাপ। সতীশ সাগ্রহে বললে, কবি, তোমরাই হচ্ছ ভাগ্যবান জীব, এখানে এসেই রোমান্স আবিষ্কার করলে। তা ব্যাপারটা খুলে বর্ণনা করো দেখি। একে একে তাকে সব কথা বললাম। সব শুনে সতীশ প্রায় হতভম্বের মতো বললে, দিঘির মাঠের ধার দিয়ে তো এতবার আনাগোনা করেছি, কিন্তু ওখানে যেমন ধারা চিত্তাকর্ষক রহস্যময় বাংলো আছে, তা তো কোনোদিন আমি লক্ষ্য করিনি। একেই বলে কবির দৃষ্টি। বন্ধু, কাল সকালে তোমার ওই জ্যান্ত আবিষ্কারটি আমি স্বচক্ষে দর্শন করতে যাব, কিন্তু তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে তো? আমি বললাম, কিন্তু কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না, কি অছিলে আবার সেখানে মুখ দেখাতে যাব? টাইগারকে একটু আদর করব বলে। সতীশ বললে, দূর, ওসব নয়, তুমি বলবে গিয়ে তোমার টর্চটা তুমি নিয়ে যেতে এসেছো। আমি বললাম, হ্যাঁ, এই অজর অকাট্য বটে। সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে অত্যন্ত হতভম্ব হয়ে গেলাম। কোথায় সেই বাংলো? মাঠময় ঝোপে ভরা, 2-4টে ছোট বড় গাছ। সেখানে বাড়ি ঘর কিচ্ছু নেই। জীবন্ত প্রাণীর মধ্যে দেখলাম খালি পানায় সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা কয় বক, আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে 3টে শকুন। সতীশ বললে, কবি, আমি জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিছু নেই। এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় তোমায় বলতে পারি, পথিক, তুমি পথ বলিয়াছ। আমি দৃঢ় স্বরে বললাম, না না, এই অসম্ভব। পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেঠো পথ ছাড়া আর দ্বিতীয় পথ নেই। টর্চের আলোতে কালামেই বাঁশঝাড়কে স্পষ্ট দেখেছিলাম। বাংলোখানা ছিল এরই পাশে। সেই দিকে এগুতে এগুতে সতীশ বললে, কবি, তুমি কি বলতে চাও? আলাদিনের দ্বৈত এসে কি বাংলোখানাকে রাতারাতি উড়িয়ে নিয়ে গেছে? আমি জবাব না দিয়ে পায়ে পায়ে বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বললাম, কিন্তু কিন্তু দেখো সতীশ, কি আশ্চর্য! ভাঙাইটের স্তূপ আর
এই ভিতের চিহ্ন দেখছো? একসময় এখানে সত্যি বাড়িঘর ছিল। সতীশ সায় দিয়ে বললে, তা হয়তো ছিল, আর সেই সময় হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা আর তার দীপ্তচক্ষু টাইগারকে নিয়ে এখানেই বাস করত। কবি, তুমি কি এখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখেছিলে? উত্তর খুঁজে পেলাম না। কি করে সতীশকে বোঝাবো আমি মিথ্যা স্বপ্ন দেখিনি। সত্যি সত্যি কাল আমি এখানে এক আলোকময় বাংলো এসে উঠেছিলাম। ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছিলাম। এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা বলেছিলাম এবং তারপর অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয়ে পালিয়ে গিয়েছিলাম। সতীশ হঠাৎ অস্ফুট শব্দ করে ভাঙা ভিতের ওপরে হেঁট হয়ে পড়ে একটা জিনিস কুড়িয়ে নিলে। অবাক হয়ে সবিস্ময়ে তাকিয়ে দেখলাম কালকের ভুলে ফেলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা। তাহলে আমি পথ ভুলিনি, সত্যিই আমি এখানে এসেছিলাম। তবে তবে কাল যা দেখেছি সেগুলো কি? ভাবতেও আমার গায়ে কাঁটা দিলে। তাহলে তাহলে কি এখানে কোনো অজানা অদৃশ্য রহস্যের আত্মা বিরাজ করছে? শুনছিলেন হেমন্দ্র কুমার রায়ের গল্প দিঘির মাঠে বাংলো। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।